গুড মর্নিং সবাইকে। চ্যানেল ট্রাভেল উইথ কল্যাণে সবাইকে স্বাগত। আমি কল্যাণ, সাথে আমি নবনীতা। আজকে আমরা যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির, মুরুগুমা লেক, এগুলো মার্বেল লেক, সমস্ত কিছু রাস্তায় যা পড়বে দেখে আমরা সেখান থেকে সোজা চলে যাব বরন্তি আজকে নাইট স্টে হবে। এবার রাস্তায় চলার পথে যেগুলো আসবে সবই আপনাদের জন্য। 2025 আমরা রওনা দিয়েছি সকাল 9:48 সকাল 9:48 আমরা রওনা দিয়েছি। আমরা প্রথমেই যাব চড়িদা মুখোশ গ্রামে। চড়িদা মুখোশ গ্রাম বাঘমুন্ডি থেকে 5 কিলোমিটার, আর আমরা যে হোটেলে ছিলাম পলাশমণি ফ্যামিলি রিসর্ট সেখান থেকে 6.5 কিলোমিটার দূরে অবস্থিত। চড়িদা ফেমাস হলো ছৌ মুখোশের জন্য। 150টা ফ্যামিলি প্রায় এই কাজের জন্য নিযুক্ত থাকে। আমরা এসেছি এখন চড়িদা মুখোশ গ্রামে কোথায় কি আছে একটু ঘুরিয়ে দেখি। মুখোশের জন্য বিখ্যাত হচ্ছে পুরুলিয়া, ছৌ নাচের জন্য বিখ্যাত। প্রথমে একটা এখানে কীর্তন মন্দির রয়েছে। কিরাটি নবতার, যা শিব পার্বতী নামে আমরা জানি, তার উপর বেস করে এখানে মুখোশগুলো তৈরি হয়ে থাকে এবং ছৌ নাচ অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা রয়েছি এখন চড়িদা মুখোশ গ্রাম। এখানে সব রকমের মুখোশ তৈরি হচ্ছে। দেখুন কত সুন্দর শিল্প, মানে এখানকার এটা ঐতিহ্য, তাই তো? এখানকার ঐতিহ্য। আজ থেকে 150 বছর আগে বাঘমুন্ডির রাজা মদন মোহন সিং দেও এখানে চড়িদা গ্রামে মুখোশ ফেস্টিভ্যাল আরম্ভ করেছিল। সেই থেকে আজও জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মুখোশ ফেস্টিভ্যাল চলে আসছে। গম্ভীর সিং মৌরা এখানকার একজন বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী, যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। চড়িদায় এখন যদি যান, তার মূর্তি প্রতিষ্ঠিত করা আছে চড়িদা গ্রামে। চড়িদায় যেখানে মুখোশ বিক্রি হয় সেখানেই তার মূর্তি প্রতিষ্ঠিত আছে। চড়িদা থেকে আমরা যাব তুরগা ড্যামের উদ্দেশ্যে। তুরগা ড্যাম এখান থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। চড়িদা গ্রাম থেকে বাঘমুন্ডি থেকে বাদিক থেকে গেলেই তুরগা ড্যাম পড়ে। এই তুরগা ড্যাম বামফ্রন্টের আমলে ইলেকট্রিসিটি তৈরির জন্য কাজে ব্যবহৃত করার জন্য তুরগা ড্যামকে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু তখনকার সময়ে এটাকে বাদ দিয়ে বামনি ফলসে ইলেকট্রিসিটির উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়। তুরগা ড্যাম দেখে এবার আমরা যাব তুরগা ফলসে। তুরগা ড্যাম থেকে তুরগা ফলসের দূরত্ব বেশি নয়, মাত্র 3 কিলোমিটার। এখন দাঁড়িয়ে আছি তুরগা ফলসের সামনে। পেছনে ফলসটা দেখা যাচ্ছে, নিচে অনেকটা নামতে হবে। নামতে ভালো লাগছে না বলে আর নামিনি, রোদের খুব তাপ। মোটামুটি নিচে নামলে খুবই সুন্দর লাগবে। আপনারা যখন আসবেন নিচে নেমে অবশ্যই এটা এনজয় করবেন। তুরগা ফলস থেকে আমরা বামনি ফলসের উদ্দেশ্যে রওনা হব। রাস্তাটা খুবই সুন্দর, পাহাড়ের উপর এঁকে বেঁকে গাছের ছায়া দিয়ে বামনি ফলসে পৌঁছান। কোন সময় লাগবে না, 2 কিলোমিটার যেতে খুব সামান্যই সময় লাগবে। সে পৌঁছলাম বামনি ফলসে। বামনি ফলস পেছনের রাস্তাটা ফাঁকাই আছে আজকে, মোটামুটি কেউ সেরকম খুব একটা ভিড় নেই, ফাঁকা রাস্তাঘাট। বামনি ফলসের এখানেও খুব একটা লোক নেই।
তুমি চলো তাহলে গিয়ে কষ্ট কষ্ট করে প্রথম ফেজটা দেখে আসি। দ্বিতীয় ফেজে তো নামা সম্ভব না, কারণ অতটা শারীরিকভাবে সক্ষম নয় যে দ্বিতীয় ফেজে যাবো। রোদও তো প্রচুর। রোদও প্রচণ্ড আছে। যদি প্রথম ফেজে কষ্ট কষ্ট করে নামতে পারো, চলো তাহলে যাওয়া যাক। এই হলো বামনি ফলস যাওয়ার রাস্তা। নিচে চলে গেছে, যতদূর চোখ যাবে যাবে, আবার বেঁকবে, আবার সোজা হবে। এইভাবে রাস্তাটা বামনি ফলসের কাছে হচ্ছে। দেখা যাক কটা সিঁড়ি আছে। যারা নামছে উঠছে বাবা মাকে সবাইকে ডাকছে, পাড়া প্রতিবেশী পারলে ডাকছে, এমন অবস্থা। পুরো নিচ অব্দি গেছিলেন? না একদম নিচে পাইনি, 700 সিঁড়ি হবে। বাবা, ওখানে নিচে আর সিঁড়ি নেই। কি হাঁপিয়ে গেছো এখনই? 50টাও তো নামনি এখন সিঁড়ি। এই শর্টকাট নামবে এখান দিয়ে না সিঁড়িতে নামবে? এটা শর্টকাটের রাস্তা গেছে। নামবেই এই অবস্থা, ওঠার সময় কি হবে? ওঠার সময় কষ্ট হবে, নামার থেকে ওঠা বেশি কষ্ট। আমি এই অবধি থাকছি। হ্যাঁ, আর যাবে না? না ঠিক আছে। আমার পেছনে এটা বামনি ফলস। পুরো নামতে পারলাম না, যতটা পেরেছি আপনার এখানে নেমেছি। নিচ থেকে আরো দেখাতে পারলে আরো সুন্দর লাগতো। বামনি ফলস উঠতে নামতে গিয়ে অবস্থা টাইট, একদম ঘেমে নিয়ে একাকার যা অবস্থা। খুবই গরম লাগছে, রোদের তেজ ভীষণ মারাত্মক। এখানে গেছিলাম তাও কষ্ট করে গিয়ে এখন রাস্তার দিকে উঠছি। সিঁড়ি ওঠা নামা যাদের অভ্যাস আছে কিংবা যারা সকালবেলা হাঁটাচলা করে তাদের পক্ষে ভালো। বয়স্ক মানুষ না যাওয়াই ভালো, কারণ প্রথমে কিছুটা সিঁড়ি আছে, তারপরে সিঁড়ি নেই। যার জন্য বামনি ফলসে যারা বয়স্ক মানুষ কিংবা হাঁটুর সমস্যা আছে তাদের না যাওয়াই ভালো। বুঝেছো? উঠে পড়লাম রাস্তায়। বাপরে বাপ, বেতাল উঁচু নিচু। এখন দেখি রাস্তায় কি পাওয়া যায়, একটু আখের রস কিংবা ফলের রস কিছু পেলে সেটা নিয়ে খাওয়া দাওয়া করা যায়। ওই ফলের রস, চলো আখের রস খাই। বামনি ফলস থেকে এবার আমরা যাব মার্বেল লেকের উদ্দেশ্যে। বামনি ফলস থেকে মার্বেল লেকের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। রাস্তা খুবই ভালো, যেতে খুবই ভালো লাগবে। চারিদিকের নৈসর্গিক দৃশ্য খুবই ভালো লাগবে। ভীষণ হাওয়া বইছে, ভীষণ হাওয়া, দারুণ। রোদ আছে, গরম আছে, কিন্তু তার সাথে খুব সুন্দর মিষ্টি একটা হাওয়া আছে। আমরা এখন রয়েছি মার্বেল লেকের সামনে। চলুন দেখে আসি মার্বেল লেক। মার্বেলগুলোকে কেউ খোদাই করে এখানে যেন লেকটাকে বানানো হয়েছে। লেকটার চারপাশ দিয়ে মার্বেল দিয়ে ঘেরা। সুন্দর, খুব সুন্দর। প্রকৃতি সত্যি খুব সুন্দর। নিচ থেকেও তোলা যেত, নিচ থেকে এতটা ভালো আসতো না বলে উপর থেকে তোলা হলো। উপর থেকে বেশি সুন্দর দেখানো উপর যাবে থেকে না? বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, উপর থেকে অনেক বেশি সুন্দর লাগছে, তার জন্য উপর থেকে। নিচ থেকে তোলা হলো। পুরো মার্বেল লেকটা কভার করা যেত না। মার্বেল যতটা পেরেছে তুলে নিয়ে এটা একটা পরিত্যক্ত খনি হিসেবে পড়ে রয়েছে, যার মধ্যে বৃষ্টির জল জমে
মার্বেল লেক তৈরি হয়েছে। এখানে চাঁদের পাহাড়ের শুটিং হয়েছিল। দেবের যে চাঁদের পাহাড় সেটা এখানেই শুটিং হয়েছিল। হ্যাঁ, চাঁদের পাহাড়ের শুটিং এখানেই হয়েছিল একদম। হাওয়া আছে বেশ মার্বেল লেকে। খুব সুন্দর হাওয়া আছে, ওই জন্য রোদে কষ্টটা হচ্ছে না। হাওয়া বন্ধ হয়ে গেলে তখন মন বোঝা যাচ্ছে। মার্বেল লেক দেখে আমরা এবার যাব বাবা ভোলানাথের দর্শনে লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে। এখানে বাবা ভোলানাথ বিরাজমান। আপার ড্যামের উদ্দেশ্যে, আপার ড্যামের যে রাস্তা, সেই রাস্তা থেকে ডান দিকে কিছুটা গেলেই লহরিয়া শিব মন্দির পড়বে। লহরিয়া শিব মন্দিরটা খুবই সুন্দর। আপনার এখানে খুবই শান্ত পরিবেশ, গাছপালা দিয়ে ছাওয়া, ভীষণ ভালো লাগবে। এখন এসছি লহরিয়া শিব মন্দির, বাবা ভোলানাথের দরজায়। দেখা যায়। চলো আগে শিব মন্দিরটা ঢুক। হ্যাঁ, শিব মন্দিরের দিকেই যাচ্ছি আগে, আর তাতে শিব মন্দিরের দিকেই যায়। শিব মন্দির চত্বরেও ভেতরে কিছু দোকানপাট আছে, বাইরে তো দোকানপাট আছেই ভর্তি। দেখো কি সুন্দর জায়গা। এটা আবার কি ফুল গো? কোনটা? এই দেখো সামনে। এটা একটা অন্য কি ফুল বুঝতে পারছি না। গাছে তো হয়ে আছে। কি ঠান্ডা এখানটায়। কি সুন্দর গো মন্দিরটা। লহরিয়া বাবা ধামে রয়েছি এখন আমরা। ভীষণ সুন্দর। আপনাদের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করছি, দেখাচ্ছি সেটাই। খুব সুন্দর দেখুন। বাবা কিন্তু অনেক নিচে রয়েছে, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন? আছে ও, সব ভিডিও করছো? হ্যাঁ, সব একবারে দেখে নি। মন্দির আমি তো চত্বরে ভাবলাম- যা যা আছে সব একবারে দেখে নেবো। আমি তো ভাবলাম ছবি তুলছো, ওই জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছি। না না, ওইভাবে দাঁড়ানোর এখন সময় নেই, আমাদের সময় হাতে কম। তোমার জন্য তো আমি কিছু ছবিই তুলতে পারলাম না। দেখিয়ে দিচ্ছি এখন কি কি আছে।
লহরিয়া শিব মন্দিরের সামনে স্পেশাল মটকা চা খেয়ে দেখে কেমন হয়েছে। নাম কি তোমার? যে আসবেন একবার টেস্ট করে দেখবেন নির্মলের দোকানের চা। নির্মল খুবই ভালো চা বানায়, চাটা খুব সুন্দর হয়েছে। সত্যি খুব সুন্দর। কেমন আছে? খুব সুন্দর। চায়ে একটা হালকা ফ্লেভার আছে, চায়ে লাচদানা দেওয়া আছে। শুধু দেখনাই ভালো না, খেতেই সত্যি সুন্দর ভালো। লহরিয়া শিব মন্দির দেখে আমরা যাবো এবার লোয়ার ড্যামের উদ্দেশ্যে। এখান থেকে লোয়ার ড্যাম খুবই কাছে, মাত্র 4.5 কিলোমিটার গেলেই লোয়ার ড্যামের দর্শন পাবেন। দেখতে খুবই সুন্দর লাগবে। লোয়ার ড্যামের কাছে দাঁড়িয়ে আপনি নিচে গ্রামে লহরিয়া শিব মন্দির দেখতে পারবেন এবং শিব মন্দিরের সামনে যে লেকটা রয়েছে সেটাও দেখা যাবে। চারিপাশ একদম পলাশ ফুলে বিস্তৃত হয়ে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগবে। লোয়ার ড্যাম দেখে আমরা এবার এখান থেকে যাব আপার ড্যামের উদ্দেশ্যে। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। ওপরে রোদ, এত যতই প্রখর রোদ, অথচ এত সুন্দর বাতাস বইছে এখানে, খুব ভালো লাগছে। রোদ গায়ে লাগছে না, মালুম হচ্ছে না গরম। কোনো জায়গায় রোদের ছাতা নিয়ে যেতে হচ্ছিল, আর এখানে হাওয়াটা এতটাই শীতল, কোনো অসুবিধা হচ্ছে না, ভীষণ ভালো লাগছে। এখানে অনেকক্ষণ কাটানো যেতেই পারে। আপার ড্যামের রাস্তায় এদিকটায় আপার ড্যামটা সুন্দর দেখা যাচ্ছে, এখানে খুবই সুন্দর। আর আমার পেছনে এই দিক বিকালবেলা আসেন এখানে 4টা 4:30টার সময় সূর্যাস্ত, তখন খুব ভালো। উফ, কি হাওয়া গো, ভীষণ হাওয়া চলছে। উড়িয়ে নিয়ে যাবে মনে হয়। হ্যাঁ, হাওয়া কিরকম চলছে তার গাড়ির আঁচল দেখলেই বুঝতে পারছেন এটা কেমন হাওয়া।
আপারডামে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম 20 কিলোমিটার দূরে অবস্থিত মুরুগুমা লেকের উদ্দেশ্যে। প্রথমেই গেলাম মুরুগুমা লেকের সুইসাইড পয়েন্টে। সুইসাইড পয়েন্টে দাঁড়িয়ে উপর থেকে মুরুগুমা লেককে খুবই সুন্দর লাগে, ভীষণ সুন্দর, এবং মুরুগুমা লেক ভালোই বড়। মুরুগুমা লেকের পাশে কিছু থাকার জায়গা আছে, যেখানে সুইসাইড পয়েন্ট তার অপোজিটে থাকার জায়গা। আমরা এখন যাচ্ছি মুরগুমা লেকের উদ্দেশ্যে আর সুইসাইড পয়েন্ট দেখতে। রাস্তাঘাট ভালো, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা হাতির খুব ভয়। রাস্তাতে রাত্রের দিকে না যায় ভালো, এটা হাতির করিডর। স্বাভাবিক জন্তু জানোয়ারদের যেতে দিন, তাদের কোনো ডিস্টার্ব করবেন না, তাদের ডিস্টার্ব না করাই ভালো। চলুন এখন মুরগুমা লেকের দিকে যাওয়া যাক। এখন আছি মুরগুমা লেকের ধারে। প্রচণ্ড হাওয়া বইছে এখানে। রোদ থাকলে হাওয়ার জন্য রোদ খুব একটা বোঝা যাচ্ছে না। লেকটা ভীষণ সুন্দর চারিদিকে। এখানে সন্ধ্যার দিকে হাতিরা জল খেতে আসে, সুতরাং সন্ধ্যার দিকে আসলে একটু বুঝে শুনে আসবেন। মুরগুমা লেক দর্শন করে আমরা এবার রওনা দিলাম দেউলপোতার উদ্দেশ্যে। দেউলপোতা এখান থেকে 16 কিলোমিটার। বেগুনকোদর ও আরশা অতিক্রম করে 16 কিলোমিটার পার করার পরেই কাঁসাই নদীর তীরে অবস্থিত দেউলপোতাতে আপনি পৌঁছে যাবেন। এখানে কাঁসাই নদী খুবই সংকীর্ণভাবে তিত্তির করে বইছে। মৌলির রস তো অনেকেই খেয়েছেন,
মহুল রস এখানকার আদিবাসীদের একটা বিখ্যাত পানীয়। এই হচ্ছে মহুল গাছ, এর ফল থেকে মহুল রস তৈরি হয়। গাছটা বিশাল বড় গাছটা, চারিদিকে ডালপালা যা ছড়িয়েছে, দারুণ লাগছে গাছটাতে। রয়েছি আমরা কংসবতী নদীর তীরে দেউল ঘাটাতে। পুরানো আমলের মন্দির, শিব মন্দির ছিল আগে, মন্দিরটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এখানে কংসবতী নদীর তীরে জল কিছুটা দেখা যাচ্ছে, অন্য জায়গায় তো শুকনো রয়েছে। বর্ষাকালে জল আসে কিংবা হঠাৎ বান এখানে। দেউলঘাটা শিব মন্দিরের দিকে। অনেক পুরানো এই মন্দির, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমার সঙ্গে আছে নমিতা, সেও এসছে দেখার জন্য কী অবস্থায় আছে। আসবে না বলছিল প্রথমে, তারপরে বলছে ঠিক আছে চলো দেখি পুরানো কেমন পরিত্যক্ত অবস্থায় মন্দির রয়েছে, দেখে আসি। হয় না পুজো হয় এখানে? না, এখানে এখন পুজো না, পুজো হয় ওই দিকটা পুজো হয়, এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জরাজীর্ণ অবস্থায় ঢুকছে পাল ও সেন আমলের স্থাপত্য। পুরুলিয়া জেলার অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য একটি স্থান হলো দেউলঘাটা। সেখানে রয়েছে প্রায় 1000 বছরের পুরানো দেউল বা বৌদ্ধ মন্দির। অনেকের মতে এগুলি পাল ও সেন আমলের স্থাপত্য। পুরুলিয়া জয়পুরের কাছে আরশা থানা এলাকায় দেউলঘাটা মন্দিরগুলির আজ রক্ষণাবেক্ষণের অভাবে দুরূহ অবস্থা। দেউলঘাটার মন্দিরগুলি প্রায় 70-80 ফুট উঁচু। দেউলগুলি ছাড়াও এখানে রয়েছে বহু প্রাচীন শিবলিঙ্গ, আছে দুর্গা গণেশের মূর্তি। দেউলের প্রবেশদ্বার অভিনব ত্রিকোণ আকৃতির। দেউলঘাটার সবুজে ঘেরা মনোরম পরিবেশে সহজেই পর্যটকদের মন কাটবে এই স্থাপত্য। পাশ দিয়ে বয়ে চলেছে কংসবতী নদী। স্থানীয় বাসিন্দারা মনে করেন এই দেউলগুলোর মেরামতির প্রয়োজন খুব তাড়াতাড়ি, কারণ অবহেলায় নষ্ট হচ্ছে প্রাচীন এই নির্মাণগুলি। মকর সংক্রান্তি আর চৈত্র বারণের সময় এখানে
বড় মেলা বসে, প্রচুর মানুষের সমাগম হয় তখন। দেউলের পূজারী ভূপেন বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিদিনই পর্যটক আসেন, কলকাতা, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও লোক আসেন। অনেকে পুজো দিতে আসেন, বিবাহ অনুষ্ঠান হয় মন্দিরে। রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ দেউলঘাটা আজ ধ্বংসের মুখে। প্রশাসনিক উদাসীনতায় আজ অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে প্রাচীন ইতিহাস। প্রাচীন এই মন্দিরগুলি সংস্কারের জন্য সরকারের হস্তক্ষেপ জানিয়েছে এলাকার বাসিন্দারা। এককালে এখানে অনেক দেউল এবং অজস্র মূর্তি ছিল। এখন মাত্র 2টি ইটের দেউল বা মন্দির দাঁড়িয়ে আছে। এখানকার একটি বৃহৎ দেউল 2002 সালে ভেঙে পড়ে। বেশ কয়েকটি প্রস্তর নির্মিত দেউলের ধ্বংসাবশেষ এখন দেখতে পাওয়া যায়। একটি নতুন মন্দির তৈরি করা হয়েছে। দেউলঘাটার আরেকটি আকর্ষণ এখানকার প্রস্তর নির্মিত মূর্তিগুলি। বর্তমানে দেউলঘাটায় 2টি ইটের দেউল মন্দির মূলত রয়েছে, যেটাকে রেকদোল বলে। 2টি দেউলই উঁচু বেদের উপরে প্রতিষ্ঠিত এবং দুটিতেই রয়েছে বাড়, গণ্ডি ও মস্তক অংশ। দেউল দুটির মস্তক ক্ষয়প্রাপ্ত। দেউল মন্দিরগুলিতে রয়েছে ছোট ছোট কুলুঙ্গি। এই কুলুঙ্গিতে একসময় জৈন তীর্থঙ্কর মূর্তি বা অন্য কোনো দেবদেবীর বিগ্রহ বসানো থাকত। এখন ইটের দেউলের গায়ে অলঙ্কার হিসেবে প্রদর্শিত হয়েছে ক্ষুদ্রাকৃতির একাধিক দেউল, যা থেকে পূর্ণাঙ্গ দেউলগুলোর গঠন ভঙ্গিমা বুঝতে পাওয়া যায়। 2টি দেউলের মধ্যে যেটি অপেক্ষাকৃত ভালো অবস্থা রয়েছে তার উচ্চতা 45 ফুট। অন্য দেউলটির অবস্থা একেবারে ক্ষয়প্রাপ্ত। 2টি দেউলই পূর্বমুখী এবং প্রবেশপথ ত্রিভুজাকৃতি। 2টি পাথরের দেউলের অবশিষ্ট ভাগ এখনও রয়েছে। এই একটি প্রস্তর দেউলের পাদভাগের উপরে তৈরি হয়েছে একটি আধুনিক শিব মন্দির। অন্য দেউলটির পাদভাগ এবং 3 দিকের দেওয়ালের অংশবিশেষ এখনও টিকে আছে। এর অভ্যন্তরে রয়েছে একটি শিবলিঙ্গ। দেউলঘাটের অন্যতম আকর্ষণ এখানকার প্রস্তর নির্মিত মূর্তি, যেগুলো এখানকার ছোট ছোট কক্ষে রাখা আছে। কয়েকটি বাইরে পড়ে আছে। উল্লেখযোগ্য মূর্তিগুলির মধ্যে রয়েছে দুর্গা মূর্তি, যার উচ্চতা প্রায় 4 ফুট। অনেকে মনে করেন মূর্তিটি একাদশ শতাব্দীর। দেবীর 10টি হাতের মধ্যে মাত্র 4টি হাত অক্ষত। ডান হাতে তরবারি, দেবীর এক পা মহিষের পৃষ্ঠে, অন্য পা সিংহের উপরে। তারপর রয়েছে চতুর্ভুজা দেবী, 4 ফুটের উচ্চতার দেবী মূর্তি একটি পদ্মের উপর দাঁড়িয়ে আছে। একটি হাত ভেঙে গেছে, মূর্তিটি শালং করা। সিংহবাহিনী দেবী মূর্তি, সিংহের পিঠে দণ্ডায়মান মূর্তি। চতুর্ভুজা দেবী মূর্তির 4 হাতের 4টি প্রতীক। সমগ্র মূর্তিটি একটি প্রস্তরখণ্ডের উপর খোদিত। রণচণ্ডী, শিমুল বৃক্ষের নিচে অবস্থিত 8 হাতের দেবী মূর্তি। স্থানীয় ভাষায় রণচণ্ডী। দেবীর 8 হাতেই অস্ত্র। গণেশ মূর্তি, উচ্চতা 3 ফুট, চতুর্ভুজ মূর্তি, পদ্মের উপর দণ্ডায়মান। ভগ্ন ধ্যানমগ্ন মূর্তি, আনুমানিক 3 ফুট উচ্চতা, মস্তকের অংশ নেই। শিবলিঙ্গ একটি 3টি স্তরে সজ্জিত। একটি ঘোরালেই 3টি স্তর আলাদা আলাদাভাবে ঘুরতে থাকে। দেউলঘাটায় আরো অনেক মূর্তি ছিল, যেমন কিনা ষড়ভুজা দেবমূর্তি, শিব দুর্গা যুগল মূর্তি, ধনুকধারী শ্রীরামচন্দ্রের মূর্তি, গণেশকে কোলে নিয়ে দেবী মূর্তি। কিন্তু সেগুলো সব চুরি হয়ে গেছে, একটাও অবশিষ্ট নেই। Thank you.
বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা ওখান থেকে গেছিলাম বাঁকাডোর দেখতে। বাঁকাডোরে সূর্যাস্ত খুবই ভালো লাগে। বাঁকাডোর দেখে আমরা এখান থেকে গেছিলাম সোজা বড়ন্তি। আজকে রাত্রিবাস আমাদের বড়ন্তিতেই। দেউলপোতা থেকে বড়ন্তির দূরত্ব প্রায় 95 কিলোমিটার। এই রাস্তা অতিক্রম করতে করতে আমাদের প্রায় রাত 8টা, সাড়ে 8টা বেজে গেছিল। তারপরে আমরা কটেজে ঢুকে ফ্রেশ হয়ে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। শুভরাত্রি সবাইকে।